প্রিয় বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে কথা বলবো বোরো মৌসুমের ধান চাষ নিয়ে। অর্থাৎ এখন তো আমরা দেখতে পাচ্ছি, দেখেন পুরো মাঠ জুড়ে শুধু এই যে বোরো মৌসুমের ধান, বিভিন্ন জাতের ধান এখানে চাষ করা হয়েছে বিভিন্ন মাঠ জুড়ে। তো এই মূলত এই পর্যায়ে অর্থাৎ সবারই প্রায় বলা যায় কাছাকাছি বয়সের ধান, হয়তো খুব বড় জোর 15 থেকে 20 দিনের ডিফারেন্স আছে। তো এরকম পর্যায়ে সাধারণত যে কাজগুলো আমাদের এইসব মাঠগুলোতে চলে বা এই সময়ে চলছে প্রায় সবগুলো মাঠে, সেটা হচ্ছে আগাছা দমন। অর্থাৎ আমরা জানি যে ধানের চারা রোপণের আপনার 45 থেকে 50 দিন পর্যন্ত সময়ের মধ্যে মিনিমাম 2 থেকে 3 বার, মোটামুটি 2 থেকে 3 বার নিড়ানি দিলেই হয়, অথবা আগাছানাশক আজকাল ব্যবহার করে থাকেন অনেকে। তো সেই ধরনের আগাছানাশক ব্যবহার করে অথবা হাত নিড়ানি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি আগাছা কম হয় তাহলে হাত নিড়ানি দিয়ে পরিষ্কার রাখা, সেটা সবচেয়ে বেশি ভালো। আমরা একটু দেখি যে দেখেন অলরেডি কুশি কিন্তু পর্যাপ্ত মোটামুটি চলে আসছে। হ্যাঁ, এই দেখেন একটা গোছায় দেখেন মোটামুটি যথেষ্ট পরিমাণ। তবে আমাদের দরকার কার্যকর কুশি, অর্থাৎ যেসব কুশি থেকে শীষ হবে এবং শীষের দৈর্ঘ্য অবশ্যই বড় হতে হবে, কারণ আমরা ভালো ফলনের জন্য অবশ্যই সঠিক দৈর্ঘ্যের শীষ প্রয়োজন। তো একটা পয়েন্ট বলি এখানে, যদি আমরা কার্যকর কুশি চাই সেই ক্ষেত্রে আমাদের পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু সতর্ক হতে হবে। কীরকম পানি ব্যবস্থাপনায় আমরা যে AWD অর্থাৎ অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং সিস্টেমের কথা বলে থাকি, এতে ফলন বৃদ্ধি হয়, পাশাপাশি পানির পরিমাণটা যথেষ্ট কম লাগে। পানির পরিমাণটা যথেষ্ট কম লাগে। তো এই AWD পদ্ধতি ব্যবহারের আরেকটা সুফল হচ্ছে আমরা যেহেতু পানিটা যে ছিপছিপে পানি যেটা বলে ছিপছিপে পানি রাখবো এবং এই পানিটা আস্তে আস্তে শুকাবো। হ্যাঁ, শুকানোর পরে তারপরে আবার পরবর্তীবার পানি দেব। আমাদের উদ্দেশ্য ধান ক্ষেতের পানিটা একেবারে কমিয়ে ফেলে, অর্থাৎ আস্তে আস্তে পানিটাকে শুকিয়ে নিলে ধান গাছের গোড়াটা একটু শক্ত হয়। এই অবস্থায় কার্যকর কুশির সংখ্যা কিন্তু বাড়ে। তো এই কারণে আমাদের আপনার এই যে একবার শুকানো, যেমন এই জমিটা এখানে দেখেন পানি কিন্তু শুকিয়ে ফেলা হয়েছে, ঠিক আছে। এরকম একবার আমরা পানি দেব, আরেকবার এরকমভাবে শুকিয়ে নেব। তো যদি এরকম একবার পানি দেয়া এবং একবার শুকিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করা যায় তাহলে কার্যকর কুশির পরিমাণটা বাড়ে। আর এই গেল হচ্ছে আপনার পানি ব্যবস্থাপনা এবং আগাছা নিয়ে আলোচনা। এরপরে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রোগ ব্যাধি এবং পোকামাকড় নিয়ন্ত্রণ। আচ্ছা, তার আগে বলি এখানে কিন্তু এখানেও পর্যাপ্ত কুশি আছে, দেখেন পর্যাপ্ত কুশি আছে, প্লাস মাটিটা শুকনো, অর্থাৎ এটা এখনও আরও কয়েকদিন এরকম অবস্থা বজায় রাখা যাবে। অর্থাৎ হচ্ছে আপনার তারপরে পানি দিতে হবে। গাছের স্বাস্থ্য দেখেছেন খুব ভালো। যদিও মানুষজন, আমাদের কৃষক বন্ধুরা বলছেন যে এবছর গাছের বৃদ্ধি কিছুটা কম। কারণ কি? কারণ হচ্ছে শীতটা কিছুটা দীর্ঘমেয়াদী। তো যেটা বলছিলাম রোগ ব্যাধি এবং পোকামাকড়ের বিষয়টা কি, এখন তো আসলে পোকার মধ্যে মাজরা পোকা এবং বাদামি ঘাস ফড়িং, যেটাকে আমরা অনেকে আপনার এই যে কারেন্ট পোকা বলে থাকি। তো এই দুটো নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। মাজরা পোকা তো অবশ্যই যে মূল যে ভিতরের যে অংশটা, অর্থাৎ মেইন যে ডাঁটা বা হচ্ছে গ্রোয়িং পোর্শন, ওইটা কেটে দেবে আর কি। ভিতরের যে মেইন অংশটা যেখান থেকে গাছ বৃদ্ধি পাচ্ছে, তো সেই মাঝ যেটাকে বলে আর কি, ওইটা কেটে দেবে। দেখেন এখানে খুব সুন্দর, মানে গাছ এখানে আসলে ওই ধরনের কোনো লক্ষণই নেই।
কোনো মাঠেই, কারণ কৃষক বন্ধুরা মাজরা পোকা এবং বাদামি ঘাস ফড়িংয়ের জন্য স্প্রে দিয়ে রেখেছেন। অনেকে শুরু থেকেই আর কি কার্টাপ গ্রুপের ওষুধ বা লুফেনিউরন গ্রুপের ওষুধ ব্যবহার করে থাকেন। তাছাড়া অন্যান্য বিভিন্ন গ্রুপের কীটনাশক আছে যেগুলো নিয়মিত মোটামুটি লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বা পোকার উপস্থিতি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকে ব্যবহার করে থাকেন। অনেকে প্রতিরোধের জন্য আগাম দু একটা স্প্রে দিয়ে থাকেন, সেটাও ভালো। আর রোগ ব্যাধির মধ্যে মূলত যে সমস্যা সেটা হচ্ছে আপনার ব্লাস্ট এবং হচ্ছে আপনার শীত ব্লাইট। তো এর জন্য বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায়। ট্রাইসাইক্লোজল গ্রুপের ছত্রাকনাশক বা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অনেকে ব্যবহার করে থাকেন, এগুলোতে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। তাছাড়া বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট বা অন্য কোনো লক্ষণ এই মুহূর্তে নাই। যদি কোথাও সে ধরনের লক্ষণ দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপনার স্প্রে সঙ্গে সঙ্গে শুরু করা যায় বা রোগ প্রতিকারের জন্য ব্যবস্থা নেওয়া যায়। তো কথা বলে ফেললাম, প্রথমত আগাছা দমন, দ্বিতীয়ত পানি ব্যবস্থাপনা, তৃতীয়ত পোকামাকড় এবং আপনার ছত্রাকের রোগ ব্যাধি নিয়ে। আর একই সাথে এখানে চলছে আপনার সারের উপরই প্রয়োগ চলছে। আমরা জানি যে আমরা হচ্ছে চাষের সময় কিন্তু আমরা ডিএপি অথবা টিএসপি ব্যবহার করেছি, পটাশ ব্যবহার করেছি, জিপসাম ব্যবহার করেছি, সালফার ব্যবহার করেছি, এগুলো ব্যবহার করেছি। অনেকে পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি। এগুলো ভালো অবশ্যই, আমি দেখলাম এবং হচ্ছে মানুষ ব্যবহার করছে। এবং আমি একই সাথে পরামর্শ দিব যে যাদের ধানের জমিতে গাছ ঠিকমতো বাড়ছে না এবং খেয়াল করলে দেখবেন যে হচ্ছে পর্যাপ্ত শিকড় উৎপাদন হয়নি, তারা কিন্তু চাইলে আপনার ন্যাপথাইলিক অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। ন্যাপথাইলিক অ্যাসিটিক অ্যাসিড 98%, অর্থাৎ 98 ন্যাপথাইলিক অ্যাসিটিক অ্যাসিড, সংক্ষেপে NA বলা হয়। বিভিন্ন কোম্পানি আজকাল বাজার করতে শুরু করেছে এবং কৃষক বন্ধুরা এটা ব্যবহার করতে শুরু করেছেন। আমি একটা উদাহরণ দিই, এই যে সুইট এগ্রো নামে একটা পেস্টিসাইড কোম্পানি, তারা রুট কেয়ার নামে এই প্রোডাক্টটা বাজারজাত করছে। এর মাত্রা হচ্ছে, যদি সবজি জাতীয় ফসল, সেক্ষেত্রে তারা উল্লেখ করেছে 2 কেজি প্রতি বিঘা, অর্থাৎ 33 শতক জমির 1 বিঘার ক্ষেত্রে 2 কেজি তারা ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। তো এটা ধানের জমিতে যাদের এই মুহূর্তে শিকড় উৎপাদন কম, তারা কিন্তু চাইলে ব্যবহার করে দেখতে পারেন। বা এসিআই ক্রপ কেয়ারের যারা হিউমি স্টার ব্যবহার করেছেন বা ওই যে ম্যাকডোনাল্ডসের হাই গোল্ড প্লাস ব্যবহার করেছেন, যদিও হিউমি স্টারটা অনেক বেশি কার্যকর এখানে, অথবা ফ্লোরা ব্যবহার করেছেন। ফ্লোরা কিন্তু একই সাথে কুশি এবং শিকড়ের পরিমাণ দুইটাই বাড়ায়। এসিআই ক্রপ কেয়ারের যে ফ্লোরা খুবই কার্যকর ধানের ক্ষেত্রে আমি বলবো। তো এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে মোটামুটি আপনাদের যে বড় মৌসুমের ধান, এগুলোর অবস্থা আশা করা যায় অনেক বেশি ভালো রাখা সম্ভব, বা ভালো ফলন বৃদ্ধি করা সম্ভব। দেখেন, প্রতিটা আমি বলবো যে প্রতিটা ক্ষেতেই ধান গাছের অবস্থা খুবই ভালো, খুব ভালো, কারণ মানুষ নিয়মিত যত্ন নিচ্ছে। আর যে সময় যেটা করা দরকার, আমার কৃষক বন্ধুরা কিন্তু এই মুহূর্তে খুবই সচেতন। সবাই প্রায়, আমি যতগুলো এলাকায় যাই আর কি, যাদের সাথে কথা বলি বা যাদের ক্ষেত দেখি, সবাই খুবই সচেতন এবং যত্নার্থীর ব্যাপারে তারা কোনো ঘাটতি করেন না। তো আপনাদের ফসলের ক্ষেতগুলোতে, অর্থাৎ এই বুড়ো মৌসুমের ধানের ক্ষেতগুলোতে যদি এরকম পরিচর্যা আপনারা করে থাকেন তাহলে তো খুবই ভালো, এবং যদি অবস্থা ভালো থাকে তাহলে তো খুবই ভালো। আর যাদের ক্ষেত্রে একটু ঘাটতি আছে, তারা চাইলে আমার এই ভিডিওর কথাবার্তাগুলো অনুসরণ করতে পারেন। আমি আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকের ভিডিওতে কথাবার্তা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।